হ্যালো বন্ধুরা, আমি তথা রিয়াকশন রিভিউতে তোমাদেরকে স্বাগত। এখন আমি অ্যামাজন প্রাইম একটা অ্যামাজন মিনি মুভি ফেস্টিভ্যাল, যেখানে 5টা শর্ট মুভি এবং সঙ্গে আরেকটা 6টা শর্ট মুভি এসছে। তো সেটার আমি একটা রিভিউ করতে চলেছি। এখানে টোটাল যে গল্পগুলো আছে সেগুলো, একটা গল্পের নাম হলো কন্ডিশন অ্যাপ্লাই, যেখানে ডিরেক্ট করেছিল পূজা ব্যানার্জি এবং এতে আছে হলো শ্রেয়া চৌধুরী আর মৃণাল দত্ত। এছাড়া আছে ওয়াকিল বাবু, যেটা ডিরেক্ট করেছিল সুমিত পুরোহিত। এখানে লিড যে আছে সে হলো অভিষেক ব্যানার্জি, যাকে আমরা কম্পাউন্ডার ভাই আছে হিসাবে চিনে থাকি। এছাড়া আছে পরদেমি রেহনে, যেটা ডিরেক্ট করেছিল হিনা ডিসুজা, এবং এখানে লিড রোলে আছে হলো মালিশকা মেন্ডোসা, মানে আরজে মালিশকা। এবং এছাড়া গুড মর্নিং বলে একটা শর্ট মুভি আছে, সেটা ডিরেক্টর হলো জ্যোতি কাপুর দাস, এবং এখানে লিড রোলে নেহা ধুপিয়া রয়েছে। এছাড়া রয়েছে দ্য লিস্ট বলে একটা শর্ট মুভি, যেটা গৌরব দাবে ডিরেক্ট করেছে, এবং এখানে কৃতি কুলারি আর আঙ্গাদ বেরি লিড রয়েছে। এছাড়া আরেকটা শর্ট মুভি আছে যেটা হলো অ্যারেঞ্জ, যেটা টিরা চৌধুরী আর ঋতু রয়েছে। তো এবার যদি আমি গল্পগুলোর ব্যাপারে যদি আলাদা পজিটিভ নেগেটিভ ধরে বলবো না, আমি এক একটা গল্প ধরে তার মধ্যে কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে আমি সেগুলো বলবো। প্রথম গল্পটা যদি বলি কন্ডিশন অ্যাপ্লাই, এখানে যে গল্পটা দেখাচ্ছে, এখানে যে মেয়ে ক্যারেক্টারটা আছে শ্রেয়া, সে তার বয়ফ্রেন্ডের সাথে মানে তাদের মধ্যে কিছু কুটকচারি যেরকম হয়ে থাকে, একটা সময় ভালো কিছু মুহূর্ত কাটানোর পর তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হতে থাকে, এবং একজন লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে যাওয়াতে একজন মানে আরেকজনের কাজ নিয়ে নিয়েছে, মানে ছেলেটা সে প্রমোশন পেয়ে অন্য শহরে চলে যাওয়াতে মেয়েটা আরো বেশি রাগ হয়ে গেছে, কেন সে হঠাৎ করে চলে যাবে এইটা ভেবে। তো এবার এই জন্য তাদের মধ্যে অনেক ছোটখাটো ঝামেলা হয়ে থাকে, এবং একটা সময় কথা বলা বন্ধ হয়ে যায়। কিন্তু মেয়েটা বারবার তাকে কিছুক্ষণ পর, কয়েকদিন পর তাকে মেসেজ করতে থাকে, মানে আপনাকে কোনো রিপ্লাই দাও এরকম। যখন দেখে কোনো রিপ্লাই আসছে না, তখন সে একটা অ্যাপ খুঁজে পায়, যেখানে সে তার এই সময়টাকে কাটানোর জন্য, এই মুহূর্তকে কাটার জন্য সেখান থেকে একজন ছেলেকে সে অ্যাজ বয়ফ্রেন্ড ভাড়া করতে পারে। সেটা তাদের মধ্যে বিভিন্ন রকম কন্ডিশন আছে, যার জন্য নাম আছে কন্ডিশন অ্যাপ্লাই। তো সেখানে সে এমন একজনকে হায়ার করে, এবং সে একটা সাইকিয়াট্রিক মানে সেশন নিতে থাকে, তার জন্য একটা জায়গাতে যায় দুজন মিলে। যে ছেলেটা আসে সে ওই ছেলেটার নাম নিয়েই আসে, এবং তাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ কিছু থাকে না, কারণ সেরকমভাবে কন্ডিশন করে গেছিল। এবং সেখানে তারা কিভাবে এই নিজেদের ফ্রাস্ট্রেশনটা বার করে, এবং ছেলেটাকে বলে দেয় যে কি কি ব্যাপার হয়েছে, তার কিভাবে সেটা বার করবে, বা কিভাবে মেন্টাল হেলথে দুজনের মধ্যে সম্পর্কটা গড়ে তুলবে, এই নিয়েই শর্ট মুভিটা রয়েছে। এবং আলটিমেটলি এই যে নতুন ছেলেটা আসলো, তার সে কি মানে মেয়েটাকে হেল্প করতে পারবে, নাকি এটাই আলাদা একটা সম্পর্ক মধ্যে জড়িয়ে যেতে চলেছে। এর থেকে বেশি জানতে হলে এই সিনেমাটা দেখতে হবে। শর্ট মুভি তো আর কি বলবো, আমি ম্যাক্সিমাম বলে দিয়েছি। তো এই সিনেমার যে প্রথম পজিটিভ দিক যে জিনিসটা রয়েছে, সেটা হলো এখানে যে মেয়েটা রয়েছে শ্রেয়া চৌধুরী আর মৃণাল দত্ত, এদের দুজনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। হুট করে আপনাকে ওরকম বুঝতে দেবে না যে কি হচ্ছে গল্পটা, এবং সেই জায়গার রাইটিংটা মানে এই সাসপেন্সটা রাখা বেশ ভালো করেছে। তো সেই জায়গাটা ভালো আছে, কিন্তু ওভারঅল যদি আমি সিনেমাটাকে দেখি, তাহলে এরকম ধরনের জিনিস বা এরকম অন্য একজন ছেলেকে নিয়ে এসে তার সাথে এরকম ভাবে নিজের ট্রিটমেন্টে ভালোর জন্য, আমার মনে হয় যতই সে ইগনোর করে থাকুক, সে সিঙ্গেল কোনো সেশন নিতে পারতো। কাপল সেশন নেওয়ার বা তার যুক্তি কতটা আছে, এবং যদি সে যুক্তিটা না আসে, তার জন্য অচেনা ব্যক্তিকে নিজের বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে যাওয়ার যুক্তিটা আমার কাছে ঠিকঠাক লজিক্যালি আমার কাছে অ্যাকসেপ্টেড না, এবং সেটা মানে আমাকে সেই জায়গাটা টাচ করতে পারে না। তো এই জায়গাটা খামতি আছে, আদারওয়াইজ এটা একটা ঠিকঠাক আছে। এর পরের যে গল্পটা যদি বলি, তাহলে হলো গুড মর্নিং। গুড মর্নিং এটা আরো শর্ট মুভি। এখানে নেহা ধুপিয়া ক্যারেক্টারটা দেখাচ্ছে, যে একজন মানে সেটা পরে গিয়ে রিভিল হচ্ছে তার ক্যারেক্টারটা কি, বাট তার পরিস্থিতি এমনই দেখাচ্ছে যে সে একজন ভালো পদস্থ মানে আধিকারিক হতে পারে, বা কোনো মন্ত্রী হতে পারে। বেসিক্যালি বলতে গেলে সে হলো প্রাইম মিনিস্টার। তো সে তার লাইফটা কিভাবে কাটাচ্ছে, এবং তার লাইফে একটা সকাল আসছে যখন, সেই সকালটা তার কাছে কিভাবে ইম্পর্টেন্ট, কারণ সে এমন কিছু প্ল্যান করছে যেটা দেশের জন্য খুবই ভালো হতে পারে। তার জন্য সে তার বাবা মার আশীর্বাদ নেওয়া, বা মেয়েকে স্কুলে পাঠানো, বা ছেলের সাথে যে ঝামেলাটা আছে
সেইগুলো সব ডিল করে, এবং তার হাজবেন্ড যে একদম বাইরে রয়েছে, তার সাথে অফিসের কাজে সে বাইরে গেছে, তার সাথে কনভারসেশন করে সে কিভাবে একটা নতুন সকালে মানে শুভ সকাল যেটা বলে, বা এই গুড মর্নিং ব্যাপারটা কি, তার পেছনে আরেকটা কারণ আছে, হলো একটা অপারেশন করতে যাচ্ছে যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে, যেটার নাম হলো গুড মর্নিং, অপারেশন গুড মর্নিং। একটা মানুষের সকালে, সেই সকালটা কিভাবে ভালোভাবে কাটিয়ে উঠতে পারে, তার নিজে কিভাবে অ্যাচিভ করতে পারে, এবং অপারেশন গুড মর্নিং, এই দুটো যে মধ্যে সামঞ্জস্য আছে, এর থেকে বেশি জানতে হলে এটাও দেখতে হবে। তো এর মধ্যে যে ভালো জিনিসটা যেটা আছে সেটা হলো যে একজন প্রাইম মিনিস্টারের ক্যারেক্টারে যে প্লেটা করেছে, এবং সেখানে তার গেট আপ মানে মেকআপ বলতে গেলে, এবং তাছাড়া বলতে গেলে এখানে একটা ফ্যামিলি প্রাইম মিনিস্টার হলো তার ফ্যামিলির মধ্যে কি কি খুনসুটি হতে পারে, বা ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, হাতের বাইরে চলে গেলে কি করতে পারে, বা তাদের মধ্যে কি লাইফস্টাইল আছে, এটা বেশ ভালোভাবে এখানে মানে দেখাতে পেরেছে, তবে সময় খুবই কম। তবে আমার আরেকটা জিনিস খারাপ লেগেছে, প্রাইম মিনিস্টার ভূমিকা নেওয়া রুপিয়া খারাপ এখানে পাঠ করেনি, অল্পই রোল, ঠিক আছে তার জায়গাগুলো, বিশেষ করে ছেলে মেয়ের সাথে তার যে বন্ডিংটা সেটা আমার বেশি ভালো লেগেছে। কিন্তু খারাপ লেগেছে একটা জায়গায়, যেটা হলো অপারেশন গুড মর্নিংটা কি, এটার ব্যাপারে বেশি কোনো এক্সপ্লোর নেই, এবং তার যে প্রপার একটা প্ল্যানিং দরকার, বা তার মনের মধ্যে আর কি কি চলছে, এই জিনিসগুলো ভালোভাবে এখানে ওয়েল ডেভেলপ নেই, রাইটিংয়ে নেই, এবং সেগুলো অবশ্যই স্ক্রিনে নেই, যার জন্য অনেক ছোট এটা শর্ট মুভি, 18 মিনিট কি 14 মিনিট সম্ভবত, তো সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারেনি, তবে অল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝাতে চেয়েছে, তো বাট আমার মনে হয় আরও একটু টাইমের দরকার ছিল এই জায়গাগুলো ভালোভাবে ডেভেলপ করে। তো এটা হলো আরেকটা গল্প। থার্ড গল্পটা যদি আসে, তাহলে আছে হলো এখানে পর্দে মে রহনে দো। এই গল্পটা যেটা আছে আরজে মালিশকা, সে তার তার লাইফে তার হাজবেন্ডের সাথে তারা কীভাবে ডিল করে, এবং তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, কিন্তু তার হাজবেন্ড এই আরজে মালিশকার বাবা মাকে মানে কনভিন্স করে যেইভাবে হোক অন্তত বিয়েটা থামাতে চায়, কিন্তু সে মানে সাইমultaneous মানে সে এমন জিনিস চায়, সে তার ওয়াইফের প্রতি মানে অত্যাচারও করবে এবং সেটাকে আবার ম্যানেজও করবে, কিন্তু আরজে মালিশকা সেটা চায় না, সে এখান থেকে ছাড়াতে চায়। সে একটা নতুন অ্যাপ খুঁজে পায় যেখানে সে মানে ম্যাচ মেকিং যেটা বলে, সেখানে একজনের সাথে পরিচয় হয়, তার সাথে পরিচয় হতে গিয়ে তার মধ্যে একটা প্রবলেম কি থাকে, তার একটা বার্থ মার্ক রয়েছে ডান গালে, সে অন্য একজনের প্রোফাইলে ফটো ইউজ করে থাকে, এবং যার সাথে ডেটিং করে সেও অন্য একজন প্রোফাইলে ইউজ করে থাকে। তো তাদের মধ্যে যখন দেখা হয়, তারা কি আদৌ একে অপরকে মেনে নেয় নাকি আলাদা হয়ে যায়, তুই বেশি জানতে হলে, এবং আলটিমেটলি লাইফস্টাইল কীভাবে এগোয়, তারপরে তুই বেশি জানতে হলে এটা দেখতে হবে। তো এইখানের মধ্যে পজিটিভ দিক হলো আরজে মালিশকার পারফরমেন্স আমার এখানে খারাপ লাগেনি, ভালো লেগেছে যেটুকু রোলে পেয়েছে, এবং এই গল্পের যে রাইটিংটা আছে সেইটা কিন্তু ভালো বলা যায়, এটাকে খারাপ বলা যায় না, ভালোভাবে সেটাকে লিখে এটাকে প্লে করা যায়, এবং সেটা দেখতে মানে ভালো লেগেছে সেই জায়গায়, ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেখানে বেশ ভালো ছিল। কিন্তু এখানে যদি বলি মানে এই খারাপ দিকটা কি, কারণ খারাপ দিকটার মেইন জিনিসটা হলো এখানে যে এই ব্যাপারটা নিয়ে এমন কোনো ভালোভাবে কোনো মেসেজ বা কিছু দিতে তারা চায়নি, বা কেন চায়নি আমি জানি না, বা আমি বুঝতে পারিনি, সেই জায়গা হতেও পারে, কারণ সবাই সম্ভব না, আমার একটা লিমিটেশন আছে সব কিছুতেই। এই যে ফেক প্রোফাইল ফটো ইউজ করা, সেটা যে কতটা খারাপ এবং সেটা যে করা উচিত না, এইটার ব্যাপারে কোনো ভালোভাবে এখানে কোনো ভালো ডায়লগ বা ভালো কোনো কিছু এখানে উদ্দেশ্যমূলক কিছু তারা মেকার্সরা করতে পারেনি, যার জন্য আমার জায়গাটা একটু খামতি রয়ে গেছে আমার মনে হয়েছে। তো এটাও দেখা যায়, এবং সেটাই এরপরের গল্পটা হলো দ্য লিস্টে দেখাচ্ছে হলো কৃতি কুলারি, আমগদ বেরি তাদের একটা সপ্তাহ লাইফস্টাইল তারা কীভাবে কাটাচ্ছে, তারপরে আবার রিপিটেড কীভাবে কাটাচ্ছে, এবং প্রথম দিকে সিনেমাটা পুরোপুরি সাইলেন্ট থাকে, এবং 10-11 মিনিটের পর থেকে তারপরে তাদের মধ্যে কিছু কনভারসেশন হয়, এবং তারা কীভাবে তাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তারা কীভাবে সেটাকে মানে মানে সেখান থেকে তারা কীভাবে সেটাকে মানে সলভ করে, এবং আবার সেই একইভাবে তারা লাইফস্টাইল কাটাতে থাকে।
এবং সেটা ট্রিটমেন্টটা আমার বেশ ভালো। প্রথম দিকে তো খুব বেশ ভালো লাগছিল, প্রথম দিকে তো ভাবছিলাম এটা বোধহয় রোবট, কিন্তু বাট না, তাদের মধ্যে যে জিনিসটা বোঝাতে যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো। তারা প্রত্যেকেই মার্ক করে রাখে তাদের মধ্যে ডেইলি কি কি করতে হবে এবং প্রত্যেকটাই জায়গা যেন ঠিকঠাক করতে পারে। এবং একটা সময় তাদের মধ্যে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হওয়ার পর তখন তো আমার কনভারসেশন হয়, তারপর তারা যেভাবে সেটাকে সলভ করে নেয়, বেসিক্যালি যা সলভ হয়ে থাকে। তো যাই হোক, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং সেটা আলটিমেটলি কন্টিনিউ হতে থাকে। তো এই সিনেমাটার মধ্যে আমার যে মেকিংটা আছে, মেকিংটা বেশ ভালো লেগেছে, স্টার্টিং থেকে পুরো এন্ড অব্দি সেই জায়গাটা বেশ ভালো লেগেছে। এবং এর যে প্রিমিয়াম কোয়ালিটি সেটাও কিন্তু বেশ ভালো, একটু মানে গর্জিয়াস ব্যাপার বা কালারফুল জিনিসটা বেশ ভালো, আমার সেটা বেশ ভালো লেগেছে এখানে। বাট এখানের মধ্যে খারাপ জিনিস একটা যদি বলে থাকি, তাহলে এই সিনেমাটার মধ্যে যদি আমি বলি, পারফরমেন্স ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু পারফরমেন্সগুলো সেরকমভাবে কোনো দাগ কাটতে পারবে এরকম না। মানে আপনার সেটা মনে হচ্ছে জাস্ট একটু রোবোটিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেখানে ফিলিংস কম এবং ইমোশনাল জায়গাগুলো হয়তো সেরকমভাবে টাচ করতে পারবে না, আমার হয়তো সেই জায়গাটা খামতি মনে হচ্ছে। তো এইটা গেল আরেকটা গল্প। এর পরের গল্পটা হলো ফকির বাবু, যেখানে অভিষেক ব্যানার্জি রয়েছে। সে একজন এমন লয়ার, সে মানে ইউটিউবে তার একটা চ্যানেল আছে, সে বিভিন্ন সেগুলোকে অ্যাডভার্টাইজ করে যে আমি এইভাবে এই করতে পারি, এরকমভাবে মানে বেসিক্যালি বিভিন্ন রকম প্রবলেম থেকে মানুষের যাতে মানে বেসিক্যালি তার অ্যাডভার্টাইজমেন্ট ওটা সে কিভাবে করে এবং সেখান থেকে সে কি কি মানে মক্কেলদের পায়, তাদের মক্কেলদের কেউ তো কেস করতে চায়, কেউ কেউ কেস কাটতে চায় না। এমন সময় একটা ইনফ্লুয়েন্সিয়াল মানে একজন বাড়ির মানে একটা মন্ত্রীর ছেলের বউ, সে তার কাছে কেস করতে আসে। মানে তখন সেও ঘাবড়ে যায় যে মন্ত্রীর কাছে আবার কেস করতে হবে। তো আলটিমেটলি গিয়ে সে যখন কেসটা নেয়, সে তারপরে কি হয় এবং ডোমেস্টিক ভায়োলেন্স যখন হয়েছে, সে তার বিরুদ্ধে কিভাবে সে বার্তা দেয় এবং সেখানে সে কি তার কি যোগদান থাকলো এই মহিলাটার বাঁচা মানে মহিলাটাকে উদ্ধার করতে গিয়ে। এর থেকে বেশি জানতে হলে এটা দেখতে হবে। তো এখানে যদি আমি বলে থাকি, ম্যাক্সিমাম জিনিসটাই আমার ভালো লেগেছে এখানে। কারণ পারফরমেন্স যদি বলে থাকি, সেখানে মন্ত্রী বৌজি আছে এবং অভিষেক ব্যানার্জি যে অভিষেক যে মা, তিনজনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এবং এর মধ্যে যে রাইটিং এর যে জায়গাটা রয়েছে, রাইটিং এর জায়গাতে আমি বলবো মানে এক্সট্রা কিছু জিনিস নেই, কিছু ইমোশনাল জায়গা রয়েছে, কিছু মজার মুহূর্তও রয়েছে এবং সেটাকে বেশ ভালোভাবে প্লেস করেছে। সেই জায়গাটা দেখতে বেশ ভালো লেগেছে এবং ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট সে যে লড়ছে, একদম একজন উকিল, ভালো উকিলের যে সে প্রমাণ করছে এবং যেটা উকিল হিসাবে তার কর্তব্য, সেই মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে উদ্ধার করা এই প্রবলেম থেকে, সেটা নিয়েও বেশ ভালো একটা মেসেজ দিয়েছে। তো এইটার ব্যাপারে আমার খারাপ করে সেরকমভাবে কিছু বলার নেই। তবে যদি সেটা হয়তো একটা বড় সিনেমা হিসাবে হয়ে যেত, বাট মানে কিভাবে প্রবলেমটা মানে হলো সেই ব্যাপারে যদি কিছু জানা যেত এবং আলটিমেটলি কেস করার পর আর কি কি হচ্ছে এটা জানতে পারলে আরো বেশি ভালো হতো। তো যাই হোক, সেটা অ্যাভয়েড করা যায়। এছাড়া আরেকটা গল্প আছে, সেটা হলো অ্যারেঞ্জড। এখানে ত্রিজা চৌধুরী আর ঋতুষা রয়েছে এবং সেখানে যদি বলি গল্পটা, তাহলে এখানে ত্রিধা চৌধুরী ফ্যামিলি এবং দুজনের ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ একটা মানে করতে যাচ্ছে তারা, কিন্তু তাদের দুজনের মধ্যে একটা দুটো ফ্যামিলির মধ্যেই তাদের ছেলে মেয়েদের কিছু কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ত্রিধা চৌধুরী তার বাচ্চা ভালো লাগে, কিন্তু সে নিজের বাচ্চা চায় না, সে অ্যাডপ্ট করতে চায়। কারণ তার চিন্তা ভাবনা সে নিজে মা হবে, কিন্তু পৃথিবীতে এত বাচ্চা ছেলে মেয়ে বেড়ে গেছে জনসংখ্যার দিক থেকে, সেখান থেকে একজন বাচ্চা যায় যার বাবা মা নেই, অনাথ আশ্রমে থাকে, তাকে যদি অ্যাডপ্ট করা যায়, সেই জিনিসটা তার মনের মধ্যে আছে এবং সেটা সে প্রত্যেকটা সম্পর্কেই বলে বেড়ায়, কিন্তু উল্টো দিক থেকে সেটা নাই আসে। এবং ঋতুজারের যে জিনিসটা আছে, তার যে বাবার ব্যবসা সে নিজে চায় না, সেটা বাবার ব্যবসা বেশ বড়, কিন্তু সেখানে সে নিজে একজন এনজিও চালায়, যেখানে তার ইনকাম হয়তো সেরকম ভাবে কিছুই হয়ে উঠতে পারে। তারা দুজনের ফ্যামিলি একসাথে হয়, এই তাদের মধ্যে যে কন্ডিশন গুলো থাকে, তারা কি একে অপরকে মেনে নেয় নাকি আবার সেই আলাদাই একই রকম হয়ে যায়, একটু বেশি আন্তর্জাতিক দেখতে হবে। তো এখানে যদি বলে থাকি, তাহলে এখানে পারফরমেন্স বেশ ভালো। ত্রিজা চৌধুরীকে বেশ মিষ্টি লেগেছে আমার এখানে দেখতে অনেক দিন পর, কারণ তাকে বোল্ড অবতারে ম্যাক্সিমাম দেখা দিয়েছে অন্যান্য জায়গাতে, বাট এখানে মিষ্টি লেগেছে আমার বেশ ভালো। এবং ঋতুজাকে তাদের মধ্যে কেমিস্ট্রিটা বেশ ভালো এবং বন্ডিংটা বেশ ভালো, এবং সেখানে যে কথাবার্তাগুলো কনভারসেশনগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো এবং ইমোশনালি বেশ ভালো। তো এই জায়গাগুলো ম্যাক্সিমামটাই ভালো। এবার যদি যেটা খারাপ জিনিসটা বলি, তাহলে এই যে চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু বেশ ভালো, একটা ভালো উদ্দেশ্য যে এরকম একজন বাচ্চাকে অ্যাডপ্ট করছে, কিন্তু খারাপ কোন জায়গাটা আমি হিসাবে বলবো, কারণ তুমি নিজে মা হতে চাও, ঠিক আছে ভালো,
তুমি একজন বাচ্চাকে অ্যাডপ্ট করছো, সেটাও ঠিক আছে, কিন্তু তুমি নিজের ছেলে মেয়ে এটা চাও না, সেটা কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্টেবল হবে না। আর সেটা তার জন্য মেকার্সটা বেশ ভালোভাবে সেটার জন্য জাস্টিফাই দিয়েছে, মানে সেখানে বেশ ভালোভাবে মেকিং করেছে। কিন্তু সেই জিনিসটা যে ভালোভাবে একটু মানে দেখাবে বা সেইটাতে ভালোভাবে এক্সপ্লোর করবে বা কি কথা হয়তো তাকে শুনতে হচ্ছে বা তার নিজের কি রিয়াকশন, এই জায়গাগুলো কিন্তু এখানে নেই। তো সেই জায়গাটা মনে হয় একটু খামতি রয়ে গেছে, ওই জায়গাটা একটু বাড়ালে হয়তো বা সেই জায়গাটা ভালোভাবে লিখলে জিনিসটা আরো ভালো। তো এই ছিল গল্পগুলো আমার ওভারঅল রিভিউ। আপনারা চাইলে দেখতে পারেন, এখন ছোট্ট ছোট 14 মিনিট, 18 মিনিট, 22 মিনিট এরকম করে একটা সব এপিসোড সিনেমাগুলো রয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অ্যামাজন মিনি মুভি ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো রয়েছে তার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, টিং করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও দিতে চান নোটিফিকেশন আপনার চলে যাবে, আপনি সেটা দেখতে পারবেন। আজ পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড টাটা।